রেমিটেন্স অথবা প্রবাসী আয় অথবা রেমিটেন্স জুতা দেশে বর্তমানে বেকারত্বের হার হচ্ছে 4.63% এবং মোট বেকারের সংখ্যা 27,30,000। এটা হচ্ছে বিবিএস বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটা ডাটা। বেকারত্ব দূরীকরণে মানব সম্পদ রপ্তানি তথা প্রবাসী শ্রমিকদের বড় অবদান রয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রেমিটেন্স শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বিগত 5 বছরের রেমিটেন্স প্রবাহ 2023-24 ছিল হচ্ছে 23.91 বিলিয়ন, 2022-23 21.61 বিলিয়ন, 2021-22 21.03 বিলিয়ন। 2020-21 যে সময়টা করোনার অর্থ বছর ছিল ফিসক্যাল ইয়ার, ওই ফিসক্যাল ইয়ারে 24.77 বিলিয়ন, যেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ছিল আর কি। সো এরপরে 2019-20 18.2 বিলিয়ন। এই যে 2019-20 18.2 বিলিয়ন থেকে 2020-21 করোনার জন্য যে রেমিটেন্স ইনফ্লোটা বাড়ছে, এই রেমিটেন্স ইনফ্লো হচ্ছে এরপরে কমলেও কিন্তু আর 18.2 বিলিয়ন বা 18 বিলিয়নের নিচে যায় নাই। এরপর 21.03, 21.61, এরপর 23.91 বিলিয়ন আর কি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা ডাটা। তো মোট প্রবাসী শ্রমিকের সংখ্যা 2003 সালে বিএমইটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, ওরা বুঝতে পারছে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো এর তথ্য মতে মোট প্রবাসী শ্রমিকের সংখ্যা হচ্ছে 1,55,00,000, অর্থাৎ প্রায় হচ্ছে 1.5 কোটি, প্রায় 1.5 কোটি আর কি। তো বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রবাসী শ্রমিক হচ্ছে 1,25,00,000। তো 1.5 কোটির একটু কম বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে। দেশি রেমিটেন্স প্রবাহ কমার কারণে যে ডেক্লাইনিং রেমিটেন্স ইনফ্লো, এটার পেছনে বিহাইন্ড দ্য রিজনগুলো কী কী? একটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যেটা জুলাই আন্দোলনকে ঘিরে হয়েছে, এটা একটা রিজন। হুন্ডি বা অবৈধ চ্যানেলে টাকা প্রেরণ, যে হুন্ডি অথবা অবৈধ চ্যানেলে যেসব টাকা পাঠানো হইতেছে এগুলো তো কাউন্ট হচ্ছে না আলটিমেটলি, যার কারণে আমরা হচ্ছে রেমিটেন্স প্রবাহ কম দেখতে পাই। কিন্তু অফিসিয়াল চ্যানেলগুলোর থ্রুতে হচ্ছে অনেক টাকা রেমিটেন্স কিন্তু দেশের মধ্যে আসে, কিন্তু সেগুলো দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে পারে না আর কি। তো বিনিময় হারের পার্থক্য হচ্ছে আমার যে এক্সচেঞ্জ রেট, এই এক্সচেঞ্জ রেটের ডিফারেন্সের জন্য মানুষ হচ্ছে হুন্ডি ব্যবহার করে, ব্যাংকে টাকা কম পাঠাতে চায় আর কি। কারণ বাইরে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট থাকে এবং সেখানে ডলারের রেট বেশি পাওয়া যায়। বৈধ কাগজপত্রের অভাব, অনেক শ্রমিক আছে যারা হচ্ছে দেশের মধ্যে বিদেশে হচ্ছে অবৈধ আর কি। তো বিদেশে অবৈধ থাকার কারণে তাদের তো হচ্ছে বৈধ কাগজপত্র নাই। তো বৈধ কাগজপত্র যদি না থাকে তারা হচ্ছে যে ব্যাংকিং সার্ভিস সেখান থেকে হচ্ছে সেবা নিতে পারতেছে না, তারা অবৈধভাবে সেখানে থেকে ইনকাম করতেছে, বাট সেটা পাঠাইতে হচ্ছে হুন্ডির মাধ্যমে বা আনঅফিসিয়াল চ্যানেলগুলোর থ্রুতে। তো প্রয়োজনীয় সংখ্যক মানি এক্সচেঞ্জের অভাব, তো প্রয়োজনীয় সংখ্যক মানি এক্সচেঞ্জ নাই এবং 24/7 যদি মানি এক্সচেঞ্জ সার্ভিস চালু করে রাখা যায় তাহলে হচ্ছে রেমিটেন্স ফ্লো বৃদ্ধি পাবে আর কি। কারণ অফিসিয়াল আওয়ারে শ্রমিকদেরও যারা অফিসে কাজ করে ওই সময় তারাও কাজ করে, যে সময় ব্যাংক বন্ধ হয়ে যায় সে সময় তাদের আর টাকা পাঠানোর কোনো ওয়ে থাকে না। কিন্তু হুন্ডি তো হচ্ছে আনঅফিসিয়াল হওয়ার কারণে তারা যে কোনো সময় রাতের দিকে গিয়ে যখন শ্রমিকরা ফ্রি থাকে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারে। তো এটা একটা রিজন। এরপরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি প্রবাসে বা বিদেশের মধ্যে হচ্ছে লাইফস্টাইল এক্সপেন্স যখন বেড়ে যাচ্ছে, লাইফস্টাইলের স্ট্যান্ডার্ড যখন বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে হচ্ছে জীবনযাত্রার ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে আর কি। সো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য তারা তাদের খুব বেশি টাকা বিদেশে খরচ হয়ে যাচ্ছে, তারা বাড়িতে রেমিটেন্স খুব একটা পাঠাতে পারতেছে না, মানে গ্রামে বা নিজের দেশে। তো প্রবাসী শ্রমিকদের সমস্যাসমূহ, প্রবাসী শ্রমিক যারা আছে তাদের ড্রব্যাক বা প্রবলেমগুলো কী কী? ওয়ার্ক পারমিট ও আকামা জটিলতা, তাদের ওয়ার্ক পারমিট এবং আকামা জটিলতা আছে, এটা একটা রিজন যার কারণে তারা বৈধ রেমিটেন্স ইনফ্লোয়ের যে চ্যানেলগুলো আছে ব্যাংকিং সেক্টর সেগুলো ইউজ করতে পারে না। পাসপোর্ট নবায়নে হয়রানি, এই যে পাসপোর্ট বা রিনিউফিকেশন বা রিনিউয়াল করতে তাদেরকে হচ্ছে যথেষ্ট হয়রানি করা হয় পাসপোর্ট অফিসগুলোতে, এরকম শোনা যায়। তো এটা একটা রিজন। সিন্ডিকেট এবং হয়রানি, এখানে হচ্ছে সিন্ডিকেট থাকে, এই সিন্ডিকেট এবং হয়রানির জন্য প্রবাসী শ্রমিকরা হচ্ছে অনেক প্রবলেম ফেস করে। দেশে ফেরত শ্রমিকদের মানসিক সমস্যা, প্রায় 48% শ্রমিক দেশে ফেরত যারা শ্রমিক আছে তারা হচ্ছে একটা মেন্টাল ট্রমা বা মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে যায় বা ফেস করে। পুনর্বাসন ও আর্থিক সুরক্ষার অভাব, তাদের হচ্ছে পুনর্বাসন বা আর্থিক সুরক্ষার কোনো হচ্ছে সিস্টেম নেই, তাদের জবটা হচ্ছে সেখানে তো আনসার্টেন, যারা মিডল ইস্টে কাজ করে এবং তারা একটা নির্দিষ্ট সময় পরে তাদের দেশে ফেরত আসতে হয়। তো এরপর তাদের সরকার কর্তৃক কোনো পুনর্বাসন বা আর্থিক সুরক্ষা ব্যবস্থার আন্ডারে আনা হয় না। তো এটাও একটা প্রবলেম।
এরপরে হচ্ছে উচ্চ অভিবাসন ব্যয় ও দালাল নির্ভরতা। এই যে অভিবাসন ব্যয় যেটা আছে সেটা হচ্ছে খুবই হাই এখান থেকে বাইরের দেশগুলোতে যাইতে, এবং দালালদের দৌরাত্ম্য বা দালাল নির্ভরতার কারণে খরচটা আরও অনেক বেশি বেড়ে যায়। এটাও একটা প্রবাসীদের সমস্যা। অদক্ষতা এবং প্রশিক্ষণের অভাব। আমাদের প্রবাসী শ্রমিক যারা যায় তারা হচ্ছে ট্রেনেবল শ্রমিক যায়, বা ট্রেন শ্রমিক তারা মোস্ট অফ দ্য কেসেস হয় না আর কি। তো তাদের যে আনস্কিলড এবং হচ্ছে ট্রেনিংয়ের ল্যাকিং থাকার কারণে হচ্ছে তারা সেখানে হচ্ছে ব্লু কলার জব করে, যেগুলোর স্যালারি অনেক কম, যেটা রেমিটেন্স ইনফ্লোতে একটা মারাত্মক প্রভাব রাখে আর কি। অন্যান্য বাইরের দেশের শ্রমিক যারা যায়, ইন্ডিয়ার একজন হোয়াইট কলার শ্রমিক হচ্ছে 100 জন ব্লু কলার শ্রমিকের বেতন নিয়ে ফেলতেছে। তো ওরা অনেক বেশি ইকোনমিতে এবং রেমিটেন্স ইনফ্লোতে ইম্প্যাক্ট রাখতে পারে আমাদের শ্রমিকদের তুলনায়। কর্মক্ষেত্রে শোষণ ও নির্যাতন। কর্মক্ষেত্রে শোষণ এবং নির্যাতন করা হয় প্রবাসী শ্রমিকদেরকে, এটাও একটা ওদের জন্য বিরাট একটা সমস্যা। আবাসন সমস্যা বা অমানবিক পরিবেশে বাস। বিদেশে তাদের অনেকেই আবাসন সমস্যা ফেস করে এবং খুব অমানবিক পরিবেশে মিডল ইস্টে বা অনেকগুলো দেশে শ্রমিকরা থাকে। তো মৃত্যু এবং দুর্ঘটনার উচ্চ হার। 2024 সালের রেকর্ড মৃত্যু প্রায় 4810 জন শ্রমিক মৃত্যুবরণ করছে। দূতাবাস এবং সরকারি সেবার সীমাবদ্ধতা। আমাদের যেসব অ্যাম্বাসি আছে এবং সরকারি যেসব গভর্নমেন্ট সার্ভিস আছে সেগুলোর অনেক লিমিটেশনস আছে, এবং এগুলাও প্রবাসীদের একটা সমস্যা। তাহলে করণীয় কী? সো করণীয় হচ্ছে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা, অবৈধ দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, ফেরত আসা শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা, প্রয়োজনে সরকারিভাবে কম খরচে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করা। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশে সরকার, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে সমন্বয় সাধন করা, তাদের কোঅপারেশন হচ্ছে অনেক বড় একটা অবদান রাখতে পারবে আর কি। সো করণীয় হচ্ছে প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা, অবৈধ দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বা স্ট্রিনজেন্ট পলিসি অ্যাডপ্ট করা। এরপরে হচ্ছে দূতাবাসের সক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ফেরত আসা শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা, প্রয়োজনে সরকারি খরচে অ্যাম্বাসির ক্যাপাবিলিটি রেইজ করা। এছাড়াও হচ্ছে যখন অ্যাডাপটিভ কী বলবো অ্যাকাউন্টেবিলিটি যখন এনশিওর করা হয় আর কি, তখন অনেক বেশি ভালো হবে। সো সরকারিভাবে কম খরচে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করা। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশে সরকার, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে সমন্বয়ে সাধন করা যায়। সরকার, গভর্নমেন্ট, এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস এবং হচ্ছে ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশনস আছে সেগুলোর মধ্যে যদি কোঅপারেশন করা যায় তাহলে এই প্রবলেমগুলোর একটা সলিউশন আসা যাবে।